গুমের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও জড়িতদের বিচার দাবিতে মায়ের ডাকের মানববন্ধন। কারো বাবা, কারো ভাই কিংবা সন্তানের অপেক্ষায় স্বজনরা। আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার বাবাকে যেভাবে মারা হয়েছে, আমার বাবার হত্যার বিচার চাই। বিবাহ বার্ষিকী, আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিন আমার পরিবারকে এমনভাবে মানসিকভাবে টর্চার করা হয়েছে, আর্থিকভাবে টর্চার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে গুম সহ মানবতা বিরোধী সব অপরাধের বিচার দাবি বিএনপির। ভুক্তভোগী পরিবারগুলোকে রাষ্ট্রীয় সহায়তার আহ্বান। 2009 সাল থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও খাবার পানি সংকট, দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে, ক্ষতিগ্রস্ত অর্ধ কোটিরও বেশি মানুষ। না খাই আছি, কোনো রোগে তালাশ করে না করে বাচ্চা কাচ্চালে বহুত কষ্ট আছে। উড়ানে অনয় একাডো জল কবে যাবো বাড়িতে, এখনো কোনো নিশ্চয়তা নাই। পানি আনতেছে, আস্তে আস্তে আনতেছে পানি। রাজনৈতিক মধ্যে ইসলামী সহ 10 ব্যাংক দখল করে এস আলম। সেমিনারে পাচারকৃত অর্থ উদ্ধারের তাগিদ, আস্থা ফেরাতে প্রয়োজন টেকসই সংস্কার। পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানায় নিখোঁজ দাবি করা 173 জনের সন্ধান মেলেনি। ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনও তল্লাশি শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ডিম ও বিভিন্ন ধরনের মুরগির দাম। রাজধানীতে সবজির বাজারও চড়া, মাছের দোকানে কিছুটা স্বস্তি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কারো অপেক্ষা 1 যুগ, কারো 10 কিংবা 11 বছর। গুম হওয়া এমন ব্যক্তিদের ফিরে আসার আশায় প্রহর গুনছেন স্বজনরা। শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন কয়েকজন, তবে এখনও নিখোঁজ অনেকে। তারা জীবিত না মৃত তাও জানে না পরিবার। বছরের পর বছর চোখের পানি ফেলছেন স্বজনরা। কেমন ছিল আয়নাঘরের দিনগুলো? তপু ও রানার ক্যামেরায় সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। আমি আর কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে। ছোট্ট লামিয়ার এই আকুতি হৃদয়ে নাড়া দেবে যে কারো। যখন আমার ফ্রেন্ডদের বাবা তাদেরকে স্কুল থেকে নিয়ে যাবে, স্কুলে দিয়ে আসে, তখন তাকিয়ে শুধু দেখতে পারি, কিছু বলতে পারি না। লামিয়ার বয়স যখন 3, তখন তার বাবা কাউসার হোসেনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় রাজধানীর শাহিনবাগ থেকে। পেরিয়ে গেছে 11 বছর, বাবার আর দেখা পায়নি লামিয়া। আমার বাবাকে যারা নিছে, আমি তাদের বিচার চাই। কাউসারের স্ত্রীও আশায় বুক বেঁধে বসে আছেন ফিরবেন স্বামী। আমার স্বামীরে ফিরে দেখ, আমার সন্তান ওর বাবারে জানি কাছে পায়, ওর বাবার জানি বাবাকে ডাকতে পারে, আমি শুধু একটু কিছু। কাউসারের সাথে সেদিন আরেক বিএনপি নেতা আদনান চৌধুরীকেও তুলে নেওয়া হয় শাহিনবাগ থেকে। 11 বছরে ফেরেনি মায়ের বুকে, ছেলের শোকে মারা গেছেন বাবা। অনেক কষ্ট, আমি তো অনেকক্ষণ অপেক্ষা করি, হয়তো আমার ছেলে অনেক যখন শুনলাম যে জায়গায় জায়গায় ফেলে রাখে, তখন একটা হাঁটতে চাই। হাঁটতে গেলে দেখি যদি কোনো পাগল দেখি, কোনো কিছু দেখে আমি দাঁড়ায় থাকি। যদি আমার ছেলে পাগলও হয়ে থাকে, টর্চারে চোটা হয়তো পাগলও তো করে ফেলতে পারে। প্রত্যক্ষদর্শী ফয়জুল ইসলাম জানিয়েছেন, র্যাবের পোশাকে কয়েকজন মারধরের পর দুজনকে গাড়িতে করে নিয়ে যায় সেদিন রাতে। দরজা খুলে দেখি ওই যে আদনানের পিছনে এই হ্যান্ডক্যাপ লাগানো, অনেক লম্বা লম্বা র্যাবের অফিসার, র্যাবের মানে সিভিলও ছিল, কুটি পরও ছিল। তখন পুরা গোয়ার শ্বাস করতেছে, শ্বাস করে কিছুই পায়নি। মানে এত পরিমাণ মারছে বলার বাইরে। শেষ পর্যন্ত মেয়ের খেতে খেতে ছেলেটা বলছিল একটু পানি দেবো, আমার একটু পানি খেয়ে। তখন আর পানিটা পর্যন্ত ওরা দেয় নাই ঘরের মধ্যে। আমাদেরকে বলতেছে তোরা এক সাইডে দাঁড়া থাকে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার সবাই আয়নাঘরে আছে বলে মনে করেন অনেকেই। সরকার পতনের পর কেউ কেউ ফিরেও এসেছেন। আপনাকে আলো, বাতাস, শব্দ, আপনার তথ্য, ইনফরমেশন আপনি কিছুই পাবেন না, আর আপনি কিছু জানবেন না, জানাতেও পারবেন না।
এটা একটা খবরের মতো, মানুষ যে মারা গেলে খবরে যেভাবে যায়, ওখানে খবরে দেওয়ার পর তো কেউ জানে না যে কীভাবে আসে, কোথায় আসে, মানে এইসব জাস্ট ওটা ঠিক সেরকম একটা জায়গা, অত্যন্ত অমানবিক। এভাবে গুম খুনের মাধ্যমে শেখ হাসিনা চিরদিনের জন্য ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন দাবি মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলামের। প্রত্যেকটা ঘটনার পিছনে অবশ্যই হাসিনা রেজিম অ্যান্ড দেন তাদের লোকজন, তারা যেসব সাঙ্গপাঙ্গ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের যে কমান্ডিং অফিসার্সগুলো যাদেরকে তারা এই কাজের জন্যই ব্যবহার করতে রেখেছে, ওই জায়গায় রেখেছিল, তো সেই হোল প্রসেসটা তারা ইনভলভ, মেকানিজমটা ইনভলভড এই এত বড় অপরাধগুলোর পিছনে আসলে। আর প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা ইউনিটের যারাই ইনভলভ ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এই সংগঠনের দাবির পর গত বুধবার বর্তমান সরকার গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন করেছে। আমরা চাই একটা ক্লিয়ার নিউট্রাল ইনভেস্টিগেশন হোক। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে মায়ের ডাক সংগঠন। ভুক্তভোগীদের দাবি অবিলম্বে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হোক আর জড়িতদের আনা হোক বিচারের আওতায়। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে মায়ের ডাক। আমাকে 2 দিনের জন্য গুম করা হয়েছিল এবং আমার গুম করার স্টাইলটা, সঙ্গীত শিল্পী রানা বলছিলেন ভালোবাসা দিবসে তার সঙ্গে ঘটে যাওয়া এক দুর্বিষহ স্মৃতির কথা। ভিন্ন মত পোষণ করায় কিভাবে তাকে গুম করা হয়েছিল দেন সেই লোমহর্ষক বর্ণনা। বিবাহ বার্ষিকী, আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিন 14 ফেব্রুয়ারি এই বছরের, আমার পরিবারকে এমনভাবে মানসিকভাবে টর্চার করা হয়েছে, আর্থিকভাবে টর্চার করা হয়েছে। তারা আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছে। বিগত কয়েক বছরে গুমের শিকার হয়েছেন অনেকে, তাই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল মানববন্ধন কর্মসূচি। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের আয়োজনে পালিত হয় এই কর্মসূচি। পালাতে দেই, কিভাবে বিচার করব? স্বজনদের একটাই দাবি, ফিরিয়ে দিতে হবে প্রিয়জনদের। আর যাদের মরদেহ ফিরেছে বাড়িতে, তাদের পরিবার চায় ন্যায্য বিচার আর ক্ষতিপূরণ। আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার বাবাকে যেভাবে মারা হয়েছে, আমরা আমার বাবার হত্যার বিচার চাই। যারা এগুলোর সাথে জড়িত, এই যে গুমের সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনা উচিত এবং তাদের বিচার হওয়া উচিত। তবে প্রচলিত আইনে গুমের শিকার ব্যক্তি বা তার পরিবারের জন্য নেই কোনো নির্দিষ্ট বিধান, এমনটি জানালেন এক আইনজীবী। নিজেও 6 মাস 3 দিন ছিলেন অন্ধকার প্রকোষ্ঠে। কিডন্যাপিং আর অ্যাবডাকশনের যে 2টি ধারা রয়েছে, সেটা কোনোভাবেই গুমের এটার সাথে কাভার করে না, কোনোভাবেই করে না। এই জন্য অবশ্যই দরকার গুমের উপর আলাদা একটা বিধান তৈরি হওয়ার। মায়ের ডাকের এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছিলেন শিল্পীরাও। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কোনো চাপের কাছে, কোনো হুমকির কাছে কোনো ধরনের আপনারা নথি স্বীকার করবেন না। গুম বিরোধী যে আন্তর্জাতিক কমিশন তাতে সই করেছেন এবং আমি আশা করি তারা আগামী দিনেও কাজগুলো করতে পারবেন। দোষীদের চিহ্নিত করে দ্রুত এবং যথাযথ পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি তুলে ধরেছেন ভুক্তভোগীরা। আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। আর কোনো সরকার টিকিয়ে রাখতে আয়নাঘর তৈরি করা না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিশ্ব গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাকের এক্সিবিশনে কথা জানান তিনি। বলেন, যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার করা হবে। সকলের মিলিত চেষ্টায় দোষীদের খুঁজে বের করতে হবে বলেও জানান তিনি। বলেন, গুম শব্দটাকে চিরদিনের মতো বিদায় করে দিতে হবে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, যারা ফিরে আসেনি তাদের ফিরিয়ে আনা না গেলে তাদের খবর নিতে হবে, আর যেন এরকম ঘটনা না ঘটে সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানান তিনি। আর যেন কোনোভাবেই আয়নাঘরের মতন কোনো নির্যাতনের ঘর কোন সরকার তার ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেটা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করব। আপনাদের যেসব পরিবারের সদস্যরা হারিয়ে গেছেন, এখনো আসেননি, আপনাদের কষ্ট আসলে আমরা ভাবতে পারি না। বিগত সরকারের আমলে যে সকল কর্মকর্তা গুম খুনের সাথে সুনির্দিষ্টভাবে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সংহতি সমাবেশে একথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রাজনৈতিক নেতাদের ঢালাওভাবে গ্রেপ্তার দুঃখজনক। সংহতি সমাবেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা বলেন, শেখ হাসিনা গুম খুনের মাস্টারমাইন্ড।
বিএনপি রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংহতি সমাবেশ। সেখানে সমবেত হন বিএনপির বিভিন্ন সংগঠন ও স্তরের নেতাকর্মীরা। মঞ্চের অগ্রভাগী ছিলেন গুমের শিকার বিএনপি নেতাদের পরিবারের স্বজনরা। সেই সমাবেশে বোন ফিরে চান ভাইকে, সন্তান ফিরে চান পিতাকে। এবং তার এই গুমের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে তাদের বিচার করা। গুমের শিকার পরিবারের সদস্যরা যখন বক্তব্য রাখছিলেন তখন মঞ্চে কান্নায় ভেঙে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংহতি সমাবেশে বক্তব্য দেন গুমের পর 9 বছর নির্বাসন থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে, কারণ সে তো এই সনদে সই করার কোনো কারণ নয়, সে তো প্রধান উদ্যোক্তা। প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য রাখেন তখন নয়াপল্টনের সড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আমরা খুব কষ্ট পাই যখন দেখি রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। তাই আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো। বিএনপির এই সংহতি সমাবেশ ঘিরে দেখা যায়নি কোনো পুলিশ সদস্যকে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর কুমিল্লার বন্যার পানি ডাকাতিয়া নদী হয়ে নামছে মেঘনায়। তাতে প্লাবিত চাঁদপুরের 4 উপজেলা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। এ অবস্থায় দুর্গতদের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। অবশ্য সুষম বন্টন নিয়ে ভুক্তভোগীদের রয়েছে নানা অভিযোগ। চাঁদপুর থেকে জানাচ্ছেন আখলাকুস সাফা, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। বন্যার পানিতে ডুবে গেছে শ্যামলী রানীর রান্নাঘর আর চুলা। নাওয়া খাওয়া নেই আজ প্রায় 4 দিন। ভাঙতে শুরু করেছে ঘরের ভিটেও। পানি নামতে শুরু করলেও মেরামতেই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। পাকশাক করতে পারি না তো, যে কষ্টে পাকশাক করি ফ্যামিলি লিয়া পানি আমরাই চাই তো, আমার পানি আসেনি, চুলো ভরে গেছে নিচে দিয়া। হাজীগঞ্জ উপজেলা সদর থেকে 40 কিলোমিটার দূরে গন্ধব্যপুর ইউনিয়ন। এখানে আছে গুচ্ছগ্রাম, পাশেই সনাতন ধর্মাবলম্বীদের 60 থেকে 70টি পরিবারের বসবাস। 10 দিনেও গ্রামটিতে আসেনি ত্রাণ। জলায় এতটুকু জল আমরা কিছু পাই নাই, আমরা অনেক কষ্টে আছি। গরম দিতে আছে, এইদিকে কোনো দেয় না, খাবার উবার দেয় না। বাচ্চা কাচ্চালে বহুত কষ্টে আছে আমরা, উড়ানে অনয় একাডু জল। দুর্গতদের খোঁজ খবর নিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। শুকনো খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দিচ্ছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। রোগবালাই কিন্তু প্রচুর পরিমাণ, তো এই রোগবালাই থেকে আমরা স্বাভাবিকভাবে স্লাইন দিচ্ছি আর নাফা দিচ্ছি, কারণ অনেকের সর্দি জ্বর আছে। যত পানি শুকাচ্ছে তত বেশি প্রয়োজন হচ্ছে মেডিকেল টিমের। যারা আসবেন তারা অবশ্যই ত্রাণের সাথে এই জিনিসগুলো নিয়ে আসবেন। পার্সোনালি চেষ্টা করবেন ওদেরকে পার্সোনালি দিয়ে দেওয়ার জন্য, কারণ এইগুলা গ্রাম অঞ্চলে খুবই দরকার এই মুহূর্তে। ত্রাণে এখনো বড় সংকট শিশু খাদ্যের। বাড়ছে অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে পানিবাহিত রোগবালাই। পানি নামছে বন্যা দুর্গত এলাকা থেকে, আশীর্বাদ হয়ে এসেছে ঝলমলে রোদ। তবে শঙ্কা আছে আবারও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পানি বেড়ে যেতে পারে। দুর্গত এলাকায় এখন সবচেয়ে বেশি যেই বিষয়টি দরকার তা হচ্ছে সমন্বিত এবং সুষমভাবে ত্রাণের বন্টন। আজ 10 দিন পর একটি এলাকায় এসেও জানা যাচ্ছে এখানে 10 দিন ধরে কোনো ত্রাণ পৌঁছায়নি। এছাড়াও পানিবাহিত যে রোগবালাই, সেই রোগবালাইয়ে মানুষ আক্রান্ত হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, কিন্তু ওষুধের সংকট আছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।
চলমান বন্যায় 1.5 কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, প্রাণ হারিয়েছেন কমপক্ষে 54 জন, নিখোঁজ রয়েছেন একজন। দুপুরে এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 11 জেলায় পানিবন্দী 10 লাখের বেশি পরিবার। দুর্গত এলাকাগুলোয় 3000-এর বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 4.5 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বিপুল সংখ্যক গবাদি পশু রয়েছে আশ্রয় কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় সেবা প্রদানে 567টি মেডিকেল টিম কাজ করছে। থেমে নেই টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ছুটির দিনেও শত শত মানুষের দেখা মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ব্যক্তি বা প্রতিষ্ঠান সবারই চেষ্টা ছিল নিজের সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর। রিকশা চালক থেকে শুরু করে প্রবাসী সবাই আছেন অনুদান দেয়ার মিছিলে। শত শত মানুষের ভিড়ে টিএসসিতে আসা মুক্তা, নাসিমা ও নাদিয়ার কথা আলাদা করে বলতেই হয়। 3 দিনে বাউনিয়া ও ইসিবি চত্বরে দাঁড়িয়ে শুধুমাত্র রিকশা চালকদের কাছ থেকে সংগ্রহ করেছেন অনুদান। 2 টাকা 5 টাকার পাশাপাশি হাজারো কয়েন জুড়ে ছিল শ্রমজীবী মানুষের ভালোবাসা। 3 বান্ধবী রিকশা চালকদের এই ভালোবাসা তুলে দেন বন্যার্তদের জন্য। ধনী যারা তারা দিতে চায় না, কিন্তু রিকশাওয়ালারা মানে আমরা রাস্তায় যখন হাঁটি তখন বলে আমরা প্রতিদিনই দিব, মানে আমরা 2 দিন যে গেছি প্রতিদিন এক রিকশার কাছে যে কয়বার চাইছি সে কয়বার সাহায্য করতে, যে বাবা আমরা কত দিব। তো আমি বলছি যে আঙ্কেল আপনাদের কাছে ছাড়া আমরা কাদের কাছে আসবো, আমরা তো ওনারা তো অনেক কষ্টে আছে, আমরা তো খেতে পারতেছি, ওনারা তো তাও খেতে পারতেছে না। তো ওনাদের যদি আপনারা সাহায্য করে না করলে কারা করবে? হ্যাঁ বাবা বুঝছি, তোমরা যখনই আসবে আমরা যে কয়টাকেই পারে আমরা সাহায্য করবো। 70 ঊর্ধ্ব রওশনারা বেগমের গল্পটা আবার অন্যরকম। নিজের মেয়ে এবং নাতনিদের সাথে নিয়ে টিএসসিতে এসেছেন তারুণ্যের জয়যাত্রা দেখতে। দুর্যোগের মাধ্যমেই দেশে ঐক্যের দেখা মিলেছে বলে জানান রওশনারা। আমাদের চিন্তাধারা ভালো থাকতে হবে, মানুষের জন্য মানুষের করতে হবে। ও যে একটা সেই কামিনীর একটা পদ্য আছে না, আপনার তরে আসেনি আমি, হ্যাঁ অবনী পরে। আপন নিজের জন্য শুধু পৃথিবীতে আমি আসি নাই, আমরা 5 জনের জন্য আসছি, 5 জনকে সাহায্য করার জন্য আসছি, তাই নয় কি? এর মাঝেও ছিল বঞ্চনার গল্প। প্রশাসনে রাজনীতিকরণের প্রভাব থাকার জন্য দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত 194 জন উপসচিব নিজেদের সামর্থ্য দিয়ে এগিয়ে এসেছেন বন্যার্তদের জন্য। তাদের আশা বৈষম্য বিরোধী আন্দোলন সফল হবার পর কর্মক্ষেত্রেও দূর হবে বৈষম্য। আমরা চাকরিতে ঢোকার পরে বৈষম্যের শিকার, এটা হয়তো সবাই জানতে পারছেন না, কিন্তু আমরা নিজেরা সেটার বৈষম্যের শিকার হয়ে বুঝতে পারছি যে শুধু ঢোকার সময় বৈষম্য বিরোধ করলে হবে না, ঢোকার পরেও যাতে বাংলাদেশ সিভিল সার্ভিসে কোনো রকমের কোনো বৈষম্য না থাকে। আমাদের 194 জন সদস্য আছে এই বঞ্চিত উপসচিব, এদের ভিতর স্বতঃস্ফূর্তভাবে প্রায় 100 জনের মতো টাকা দিয়েছে আমাদের। সেই টাকায় আমরা 5 লক্ষ টাকা একত্রিত করে এই বন্যার্তদের জন্য দিলাম। সহায়তা দেয়ার এই মিছিলে ছিলেন ছাত্র, শিক্ষক, পেশাজীবী কিংবা প্রবাসী বাংলাদেশি। 96 জন শিক্ষক আছি আমরা। এদের প্রত্যেকের একদিনের স্যালারি প্লাস শিক্ষার্থীদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ নিয়ে এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। বন্যায় অনেকেই কষ্ট করছে, অনেকের পশু পাখি ভেসে যাচ্ছে বন্যায়, অনেকেই নিজেদের ঘরবাড়ি হারাচ্ছে, এই জন্য আমি ওদেরকে টাকা দান করেছি। নগদ অর্থ ও সামগ্রী সংগ্রহের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা ব্যস্ত ছিলেন বন্যার্ত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক দখল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংকিং কেলেঙ্কারি। কেন্দ্রীয় ব্যাংকের আনুকূল্যে এবং নীতি নির্ধারকদের অনৈতিক সমর্থনে এস আলম গ্রুপ 10টি ব্যাংক দখল করেছে। অভিযোগ আর্থিক খাতে বিশ্লেষকদের। তারা বলেন বিচারহীনতার সংস্কৃতির কারণেই ফুলে ফেঁপে বড় হয়েছে এস আলম মডেল। মুমূর্ষু ব্যাংকিং খাত পুনরুদ্ধার এবং টেকসই পুনর্গঠনে আমানতকারী এবং এসএমইকে গুরুত্ব দিয়ে নীতিমালার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংক কোম্পানির আইন লঙ্ঘন করে সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে এস আলম গ্রুপ 10টি ব্যাংক দখল করেছে। নামে বেনামে ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা লুটে নেয় এস আলম। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত অনলাইন সেমিনারে ব্যাংকিং খাতের মুমূর্ষু অবস্থা তুলে ধরেন অর্থনীতিবিদ, গবেষক, ব্যাংকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কেন্দ্রীয় ব্যাংকের আনুকূল্য, কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের আনুকূল্য, বিচারহীনতার ফলে আমরা কিন্তু এই মডেলটা ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে। আর আমাদের তো সামগ্রিকভাবেই সুশাসনের অভাবের জন্য ব্যাংকিং খাতে অনেক দুর্বল ব্যাংক, অনেক ব্যাংকের পুঁজি
চলে গিয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর ব্যাংকিং খাত সংস্কারের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব কার্যক্রম টেকসই করতে নানা পরামর্শ উঠে আসে সেমিনারে। বলা হয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হারানো আস্থা ফিরিয়ে আনতে, বিদেশি ঋণের সঠিক ব্যবহার, পাচারকৃত অর্থ ফেরত আনা, জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন তারা। আস্থা আর হচ্ছে যে আপনার প্রতিরক্ষণ, যেটা ইমিডিয়েট করা দরকার, এবং তার সাথে সাথে পুনরুদ্ধার। কিন্তু পুনর্গঠন এবং টেকসই করার ক্ষেত্রে মাত্র দুজনই মূলে থাকতে হবে। একজন হচ্ছেন আমানতকারী, আর একটা হচ্ছে বাংলাদেশ যারা গড়তে পারবেন ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা। সেমিনারে জানানো হয় IMF এর হিসাবে মোট ঋণের প্রায় 25% মন্দ ঋণ। ফরেনসিক অডিট হলে এর ব্যাপ্তি ও করণীয় সম্পর্কে জানা যাবে। অভিযোগ করেন গেল সরকারের আমলে আমানত রক্ষায় কোনো পদক্ষেপ ছিল না। রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে বেহাল অবস্থায় পড়েছে ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং বাংলাদেশের সমস্ত ব্যাংকের এমডিরা সরাসরি এমডিদের উপরে গভর্নরের বর্তমানে যে নিয়ন্ত্রণ আছে তার চেয়ে নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করতে হবে। অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে 1 বছরের মধ্যে নতুন মাত্রা নিয়ে যাওয়া সম্ভব। রাজনীতিকে ঠিকঠাক করতে না পারলে আমাদের কোনো সমস্যাই সমাধান হবে না, এবং আমরা কোনো সমস্যাই স্থানীয় অস্থায়ীভাবে সাময়িকভাবে আমরা জোড়াতালি দিতে পারলেও এটার কোনো টেকসই সমাধান হবে না। তাই রাজনীতি ঠিক করতে হবে, সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে ভারত, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন নিয়ে কথা বলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান ঢাকা ও নয়াদিল্লি উভয়ের স্বার্থ বিবেচনায় নিয়েই তারা কাজ করবে। রাজনৈতিক পট পরিবর্তনের বিষয়টি মাথায় রেখেই নতুন সরকারের সাথে সুসম্পর্ক গড়তে আগ্রহী ভারত, এমনটাও বলেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ for obvious reasons সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে, যার ব্যাপারে সবাই অবগত। সেটা স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতে পারে, কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কয়েকবারই দেশটির সাথে ভারতের সম্পর্ক ছিল উত্থান পতনের। তবে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত কাজ করতে ইচ্ছুক, সেক্ষেত্রে পারস্পরিক স্বার্থগুলোর দিকেও নজর দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফোন আলাপে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের সরকার প্রধান। চলমান বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানান তিনি। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দুদেশের জনগণের অগ্রগতি সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে উভয় নেতা সহমত পোষণ করেন। ফোন করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। যে কোনো ক্রান্তিকালে ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ঢাকা মহানগর উত্তর পেশাজীবী সংগঠনের সমাবেশে তিনি বলেন, ছাত্র সমাজের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। তরুণদের এই আন্দোলনে সকল পেশাজীবীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কারণে কেউ প্রতিবাদ করা তো দূরের কথা, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কথা বলারও সুযোগ পায়নি, সাংবাদিকরাও পায়নি মত প্রকাশের স্বাধীনতা। তোমাদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের নিজেদেরকে গড়তে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। পেশার দক্ষতায় এবং দায়িত্বপরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি, পথ হারাই যাতে ইনশাল্লাহ পথ ফিরে পাবে। অন্তর্বর্তী সরকারে যারা বসেছেন তাদের পেছনে দেশের মানুষের ত্যাগ রয়েছে। সব রাজনৈতিক দল মিলেও যে সরকারকে নাড়াতে পারেনি, সেই সরকারের পতন হয়েছে ছাত্র জনতার গণ আন্দোলনে। এই কথা বলেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে শাহবাগে দলের এক সমাবেশে তিনি বলেন, নতুন সরকারকে ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে, একই সাথে ইসলাম বিরোধী কিছু করা হলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন রেজাউল করিম। ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন, সব বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ নির্মাণ করা হবে। এখন আমরা স্বাধীনতা দেশে
পাস করছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় অগ্নিকাণ্ডের 6 দিন পরও নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় অনুসন্ধান শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। ফলে দাবি করা 173 জনের বিষয়েও সঠিক তথ্য পাওয়া যায়নি। এতে দীর্ঘ হচ্ছে স্বজনদের প্রতীক্ষা। ফায়ার সার্ভিস বলছে বুয়েটের বিশেষজ্ঞ টিমের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পোড়া ভবনের ভেতর থেকে নমুনা সংগ্রহ করেছে সিআইডি। চারদিকে ধ্বংসস্তূপ, এর মধ্যেই দাঁড়িয়ে আছে পুড়ে যাওয়া 6 তলা কারখানা ভবনটির কঙ্কাল। 6 দিন আগে লাগা আগুনের ফুলকি এখনো আছে বিভিন্ন তলায়, বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। সালফার একটা কেমিক্যাল আছে না, কেমিক্যাল আছে, যে কেমিক্যালের মধ্যে সারাটাই গুডাউন বরাকাল কেমিক্যালি, এই কারণে জ্বলতেছে। কারখানার শ্রমিক এবং স্থানীয়দের দাবি, গত রোববার আগুন লাগার আগে অন্তত 3টি দল বন্ধ কারখানাটির ভেতরে ঢুকে লুটপাটের জন্য, কিন্তু আগুনের পর আটকে পড়ে তাদের অনেকেই, যাদের খোঁজ মিলছে না। উঠছে এটি নিচে লামায় এরা লাগিয়ে দেয় বা দিছে আগুন। 2 গ্রুপে গ্যাঞ্জাম হয়েছে, এই গ্রুপে বলতেছে ওই গ্রুপে মাল নিবে, ওই গ্রুপে আমার ভাই ভিডিও করতে করতে দায়ের দৌড়ানি খেয়ে ভিতরে গেছে গা, আর এটা নিয়ে আসে না। প্রায় 1 সপ্তাহ পরেও কারখানার সামনে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা। নিখোঁজদের দেহ অবশেষ শেষ পর্যন্ত পাবেন কিনা তাও বুঝতে পারছেন না। যে লাশগুলো যে মরছে, পুড়ে গেছে, আগুন হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, হ্যাঁ, সেই লাশগুলো হাডি কোথায়? আমার ফুলার উঠে সব আমরা সংসার আশা ভরসা নির্ভরসা আজ সব বিনাশ। আজ 6 দিন ধরে কোনো খবর পাই না। আমি কাঁদতে কাঁদতে আমার মা শেষ হয়ে যাইতেছে কাঁদতে কাঁদতে। যাদের গেছে তারা বুঝে কতটা কষ্ট, এখানে আসলে সবাই একটু শান্তি পায়। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলার কারণে ভবনটির ভেতরে যে উচ্চ তাপমাত্রা তৈরি হয়েছে, তাতে ভবনটির 6ষ্ঠ, 5ম এবং 4র্থ তলা ভেঙে পড়েছে 3য় তলার উপর। এতে ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তাতে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ভেতরেই প্রবেশ করতে পারেনি। ফলে এর ভেতরে যারা নিখোঁজ রয়েছেন বলে বলা হচ্ছে, তাদের সন্ধানও মেলেনি এখন পর্যন্ত। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে নিখোঁজ দাবি করা 173 জনের একটি তালিকা তৈরি করেছে ফায়ার সার্ভিস। তবে ভেতরে খুঁজে দেখার মতো অবস্থা নেই সেখানে। ভবনটা তো গতকালকে আমাদের বুয়েটের ইঞ্জিনিয়ার স্যাররা আসছে, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ছিল, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পরবর্তী আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবে আমরা সেইভাবে আমরা কাজ করব। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম দফায় আগুন এবং লুটপাট চলে গাজী টায়ার কারখানায়। পরে মালিক গাজী গোলাম দস্তগীর গ্রেফতারের পর গেল রোববার দ্বিতীয় দফায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে বন্যার তেমন প্রভাব নেই। কারণ হিসেবে দোকানিরা জানিয়েছেন, দুর্গত এলাকা থেকে রাজধানীতে সবজির চালান আসে না, তবে বেগুনের কেজি এখনও শতকের ঘরে। অন্যান্য সবজির দর 60 থেকে 80 টাকা। তবে যোগান বাড়ায় মাছের মোকামে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। নদী ও চাষের মাছের সাথে ইলিশের দরে কিছুটা কমতির দিকে। বন্যায় প্লাবিত হয়েছে দেশের 11টি জেলা। এসব অঞ্চল থেকে রাজধানীতে সবজি সরবরাহ তেমন একটা হয় না, তাই বন্যার কারণে সরবরাহে কোনো প্রভাব পড়েনি। অথচ দামে নেই স্বস্তি। সপ্তাহান্তে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। 1 কেজি বেগুনের জন্য গুনতে হবে 100 টাকার বেশি। 240 টাকা কেজির নিচে মিলছে না কাঁচামরিচ। করলা বা কাঁকরোলের স্বাদ নিতে হলে দিতে হবে 80 থেকে 90 টাকা। দাম খুব বেশি। সবজি 100 টাকার নিচে কোনো তরকারি নেই, একমাত্র ওটা 70 টাকা। আর ব্রয়লার একটু কম দাম আছে, আর সবজি তো পুরো আগুন। এই যে করলা বলেন, এই সবই দাম বেশি। দাম আরও চড়া, মরিচের দাম আগের চাইতে বেশি, সবজির দামও আগের চাইতে বেশি, কোনো মালের দাম কমে নাই। বেগুন, টমেটো, কাঁচামরিচ, এই 3টার দাম সবচেয়ে বাড়তি। ভারত থেকে আয়াত মরিচগুলা ভারত বন্ধ থাকলে দাম বাইরে যায়, আবার 2 দিন পরে কমে যায়। খানিকটা স্বস্তি আছে মাছের বাজারে। নতুন করে দাম বাড়েনি, বরং সরবরাহ বৃদ্ধি পাওয়ায় চাষের মাছের পাশাপাশি নদ নদীর মাছের দামও খানিকটা কমেছে। বিক্রেতাদের দাবি, গত সপ্তাহের তুলনায় সব ধরনের মাছের দাম কেজিতে 50 টাকা কমেছে। সাপ্লাই ভালো। এখন তো মনে করেন রাস্তাঘাটে তো মনে করেন চান্দা মান্দা দেওয়া লাগে না, ঠিক আছে। মনে করেন ডাইরেক্ট গাড়ি এই করে মাছের দাম মার্কেট মনে করেন 1 কেজির মধ্যে 50 টাকা 100 টাকা কমে গেছে। চাষের পাবদা 500 টাকা কেজি, এরপরে ট্যাংরা আছে চাষের জেতাটা বেচতেছি 650-700 টাকা কেজি, বাটা মাছ আছে 550 টাকা কেজি। পার কেজিতে 50 টাকা 100 টাকা কম পাওয়া যাচ্ছে এখন।
ভরা মৌসুমেও সন্তোষজনক যোগান নেই ইলিশের বাজারে। নতুন করে দাম না বাড়লেও সহনীয় মূল্যে আসেনি বাজার। 1 কেজি ওজনের নদীর ইলিশ মিলছে 1700 থেকে 1800 টাকায়, আর 700-800 গ্রামের জন্য গুনতে হবে 1100 থেকে 1200 টাকা। কমা উচিত, কিন্তু সেই কমাটা হয় নাই। কারণ এখন যদি ধরেন বাইরে যদি আমরা রপ্তানি না করি, তাহলে তো আমাদের আসলে দেশের মধ্যে দামটা আরো কমে যাওয়া উচিত। এখন তো ইলিশ মাছের সিজন, এই সস্তায় সস্তা না, আরো সস্তা হওয়ার কথা। নদীতে আমদানি হইতো আরো, তাইলে মাছ আরো সস্তা হইতো। নদীতে মাছ তো আমদানি নাই, বোঝা যাচ্ছে না। আগামী সপ্তাহে ইলিশের যোগান বৃদ্ধির পাশাপাশি দাম কিছুটা কমবে, এমন ইঙ্গিত বিক্রেতাদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ডিম ও মুরগির দাম। যোগান থাকলেও সিন্ডিকেটের কারসাজিতে দাম বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত সপ্তাহের চেয়ে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 10 টাকা। অর্থাৎ আজ ব্রয়লার বিক্রি হয় 170 থেকে 175, আর সোনালী 240 থেকে 260 টাকা দরে। ডিমের বাজারে দেখা গেছে কিছুটা ঊর্ধ্বমুখী, 5 টাকার মতো বেড়ে ডিমের ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। ক্রেতারা বলছেন অনেক জায়গায় এখন চাঁদাবাজি কমেছে, কিন্তু সেই হারে পণ্যের দর কমেনি। আগের সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বর্তমান সরকারের উচিত হবে বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া, তাতে অন্তত কিছুটা হলেও নিয়ন্ত্রণ আসবে বাজারে। 150টা থাকলে একদম মানে নর্মাল মনে আর কি, এর বেশি হলে দাম অতিরিক্ত মনে হইতেছে। আমরা লাভের সঙ্গে কমে গেছে। আগে একজন ডিম লাভ করতেন 10 টাকা, নলে 6 থেকে 7 টাকা লাভ। যেখানে যাই আমরা সেখানে আমগো একই অবস্থা। আমগো মতো সাধারণ মানুষের কিনা খাওয়ার মতো এখন এই অবস্থা নাই। গত কয়েক সপ্তাহ আগে তো মুরগির দাম আগের থেকে অনেকটা কম ছিল, হঠাৎ করে মুরগির দাম আবার বৃদ্ধি পেল। এখানে আমি বাজার মনিটরিং এর জোর দাবি জানাচ্ছি। সাবেক এমপি আনার হত্যা মামলায় মূল অভিযুক্ত জিহাদ হাওলাদারকে 14 দিনের জন্য কারাগারে পাঠানো হলো। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা আদালত এই আদেশ দেন। শুক্রবার তাকে বারাসাতের আদালতে তোলা হয়, তবে প্রবীণ এক আইনজীবীর আকস্মিক মৃত্যুতে বন্ধ ঘোষণা করা হয় শুনানি, যে কারণে তাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত হয়। আগামী 13 সেপ্টেম্বর আবারও তাকে বারাসাতের আদালতে তোলা হবে। মে মাসে কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হন বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম। আনার হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়। এখনও পুরো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।